আমাদের চেয়ে বড় হলো আজকে আমি মিডিয়া দেখলাম যে আমাদের সর্বোচ্চ আদালতের বিচারক মন্তব্য করেছেন এটাকে ফাজলামো বা এই ধরনের মশকরা, হ্যাঁ, এটাকে কি মশকরা পাচ্ছেন কিনা না। সুতরাং আমাদের সর্বোচ্চ আদালতের বিচারক যখন এই উপলব্ধি করেন, ধরেই নিতে হবে যে এটার একটা জিস্ট আছে, এবং সাধারণভাবে আমরা সকলেই তাই মনে করি। আপনি একটা আন্দোলন, এই আন্দোলন তো ডিবি অফিসে ঘোষণা দিয়ে শুরু হয় নাই। ডিবি অফিস তো কারো আন্দোলন থামানো, বাড়ানো, কমানোর কোনো ধরনের অধিকার রাখে না। তারা যদি কেউ আইন ভঙ্গ করে, এই 6 জন, 3 জন, 56 জন, 63 জন সমন্বয়ক, এদের মধ্যে যদি স্পেসিফিক দেখা যায় যে 63 জন বা একজন এ জড়িত, বাকিরা হয়তো জড়িত না, এ হয়তো ভাঙচুরের সাথে বা সন্ত্রাসের অন্যান্য জায়গায় উস্কানিদাতা হিসাবে তাকে চিহ্নিত করা হয়, স্পেসিফিক তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে একটা আইনের নির্দিষ্ট ফ্রেমের মধ্যে, তার কাছ থেকে তথ্য আদায় করা হবে, সব ঠিক আছে। এই অথরিটিটা, এই ম্যান্ডেটটা ডিবি অফিসের আছে। তারা আন্দোলন রাখবে, ফেলে দিবে, বেশি করবে, কম করবে, দাবি যোগ করবে, বিয়োগ করবে, এটা তো ডিবি অফিসের সিদ্ধান্ত নেওয়ার কোনো যুক্তি নাই। এখানে 6 জন না 63 জনই যদি থাকতেন, বা আমি জানতাম 56 বা 63 জনই যদি থাকতেন, তারপরেও এইটা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ আপনি 63 জনকে এমন একটা পরিবেশে দিবেন, এরা তো সাধারণ ছাত্র, এরা কিন্তু পোড় খাওয়া রাজনীতিবিদ না। পোড় খাওয়া রাজনীতিবিদের কি হয়, সে জানাই আমি জেলে যাব, আমি যখন রাজনীতি করার সিদ্ধান্ত নেই আমি জানি যে আমি একদিন মন্ত্রী এমপি হতে পারি, আবার আমি জেলে হয়তো বছরের পর বছর, এই রিস্কটা নিয়েই তাকে রাজনীতি করতে হয়। সাধারণ ছেলেপেলেরা তো এই সিদ্ধান্ত, এই রিস্ক নিয়ে আসে নাই। সো তাকে যখন আপনি একটা প্রশাসনিক ভয় দেখাবেন, সেই ভয়টা সে বেশি পাবে। বিশেষ করে এই পরিমাণ গোলযোগের পরে এবং এতজন মানুষের প্রাণহানির পরে স্বাভাবিক তাদের উপরও, তাদের অভিভাবকদের উপরে হোক, বিভিন্ন ধরনের প্রেশার আছে। সেই জায়গায় এই আন্দোলন হয়তো তারা এমনিতেই প্রত্যাহার করতেন, আসলে তো কর্মসূচি কিছু ছিল না। মানে যে জিনিসটা হলো, আমরা যে এই টোটাল কমপ্লিট শাটডাউন প্রোগ্রামের প্রাণহানির পরে তারপরে কিন্তু কর্মসূচি ছিল না, তাদের কিছু নির্দিষ্ট দাবি দাওয়া ছিল, তারা সরকারের সাথে বসতে চান নাই যতক্ষণ না ওইগুলো নিয়ে আলাপ হয়। কিন্তু রাজপথে তাদের কোনো কর্মসূচি ছিল না। তো যে কর্মসূচি ছিলই না সেটা আপনি প্রত্যাহার করাচ্ছেন তাদেরকে নিয়ে, এবং সেটা যদি তারা করতে চান, যে কোনো মন্তব্য, সেটা করার জন্য প্রেস ক্লাব আছে, রিপোর্টার্স ইউনিটির অফিস আছে। বিশ্ববিদ্যালয় বন্ধ আমি ধরেই নিলাম, কিন্তু প্রেস ক্লাব তো উন্মুক্ত, রিপোর্টার্স ইউনিটিও তো উন্মুক্ত, শাহবাগের সামনের রাজপথ তো উন্মুক্ত, বা যে কোনো জায়গায় হতে পারে। এটা কোনোভাবেই সরকার নিয়ন্ত্রিত একটা প্রতিষ্ঠানের ভিতরে করা শোভন নয়। এবং যেখানে আমাদের সর্বোচ্চ আদালত যে মন্তব্য করেছেন, আমি স্বাগত জানাই যে তারা জিনিসটা আরও স্পেসিফিক বলে আমাদের পক্ষে সাহস করে বা শক্তভাবে এই উচ্চারণগুলো করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ জনাব ব্যারিস্টার তানজিবুল আলম। আপনার কাছে এই প্রসঙ্গ নিয়ে একটু ফিরি, সেটি হচ্ছে যে নিরাপত্তা হেফাজত, এই শব্দটি ব্যবহার করে ডিবি কার্যালয়ে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাবার আইনি ব্যাখ্যাটা আসলে কি হতে পারে? এখানে আইনের চোখে সেটিকে কিভাবে দেখা হয়? ধন্যবাদ। মানুষকে যখন কোথাও তার স্বইচ্ছায় যদি না হয়ে থাকে, তাহলে যদি আপনি যেখানে তাকে নিয়ে যান না কেন, যে কেউ নিয়ে যাক না কেন, তখন তার একটা আইনগত ভিত্তি থাকতে হয়। কারণটা কি? কারণটা হচ্ছে যে প্রতিটা নাগরিকের যে চলাফেরার যে অধিকার, আমরা বারবার আসলে সংবিধানের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলোতে ফেরত যেতে হয় যে কোনো আলোচনায়, বিশেষ করে অধিকারের আলোচনাগুলো যদি করতে চাই। তো এখন প্রতিটা নাগরিককে তো ফ্রিডম অফ মুভমেন্ট দেওয়া হয়েছে। তো এই নাগরিকের এই অধিকারটাকে খর্ব করার জন্য কতগুলো আইনি প্রক্রিয়া আমাদের সংবিধানে বলে দিয়েছে যে সরকারের কোনো অথরিটি কিংবা অন্য যে কেউ, কোনো ব্যক্তি যদি কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে কোথাও নিয়ে রাখে, তাহলে তাকে অবশ্যই সেটার জন্য একটা আইনগত ভিত্তি থাকতে হবে। সেই আইনগত ভিত্তিগুলো কি? আমাদের আইনে সাধারণত দেখা যায় যে পুলিশকে 54-এ একটা ক্ষমতা দেওয়া হয়েছে, আপনি যদি সাসপিশনে করে তাকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারেন। তার মানে আপনাকে বলতে হবে যে আপনি অ্যারেস্টে আছেন, মানে ইউ আর আন্ডার অ্যারেস্ট ইন এক্সারসাইজ অফ মাই পাওয়ার আন্ডার সেকশন 54। আরেকটা অধিকার আছে, সেটা হচ্ছে যে প্রিভেন্টিভ ডিটেনশন। স্পেশাল পাওয়ার সেক্টরে বলা আছে যে আপনি যদি কোনো অপরাধ নাও করে থাকেন, তাহলে আপনি ভবিষ্যতে সম্ভাব্য অপরাধ করতে পারেন, সেটাকে প্রিভেন্ট করার জন্য আপনাকে আমি ডিটেন করছি, সেজন্য একটা অর্ডার দিতে হয়। তার মানে আপনি যখনই কোনো নাগরিককে তার অবাধ চলাফেরার থেকে বঞ্চিত করবেন, তখন আপনাকে অবশ্যই কোনো একটা আইন বলে করতে হবে। এখন আমাদের এখানে কি ঘটনাটা ঘটছে দেখেন, যে বলতেছে আমরা ওনাদেরকে নিরাপত্তা দিতে চাই, এটা অনেকটা গায়ে মানে না আপনি মোরালের মতো। এরা তো এসে আপনার কাছে নিরাপত্তা চায় নাই। যদি চাইতেও আপনি দিচ্ছেন, তখন বোঝা যেত যে সে প্রোটেকশন চাচ্ছে, আপনি সেই প্রোটেকশন দেওয়ার জন্য মনে করছেন তাকে আমি এই সেফ হাউসে রাখতে চাই। সেটাও কিন্তু সম্ভাব্য তার কনসেন্ট থেকে শুরু হবে। কিন্তু এরা তো আপনার কাছ থেকে নিরাপত্তার জন্য আবেদন করেনি। যদি ওরা দেখাতে পারে যে না, ওনারা আবেদন করেছে, তাহলে আপনি তার কনসেন্টের মাধ্যমে সেই অথরিটিটা পাচ্ছেন। তো ইন দি অ্যাবসেন্স অফ সাচ মানে কনসেন্ট
কিংবা এরকম আবেদন, আপনি যে ওনাদেরকে নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে যে মাসির দরদ বেশি হয়ে গেলে যা হয়, তো সেটার তো একটা আইনগত ভিত্তি থাকতে হবে। যদি এখন বিষয়টা আদালতে আজকে গিয়েছে, ওনাদের যে মূল দুটো প্রতিপাদ্য বিষয় ছিল, আপনি যদি আইনের দৃষ্টিকোণ থেকে দেখেন, এই প্রশ্নটা এসেছিল সরকারের পক্ষ থেকে, বলা হয়েছে যে 2 জন আইনজীবী এই মামলাটা করেছেন যে তাদেরকে নিরাপত্তা হেফাজতে যে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে এবং ওখানে যে এই আপনার টেবিলে বসে কাঁটা চামচ দিয়ে খাওয়ানো হচ্ছে, এটা আইনগত ভিত্তি কি, এবং তাদেরকে যে নিয়ে যাওয়া হয়েছে সেটা সংবিধানে আমরা হেভিয়াস কর্পাস বলে একটা রিটের বিধান আছে, জানেন যে কোনো আইনগত কর্তৃত্ব ছাড়া যদি কাউকে এরকম নিয়ে যাওয়া হয় তাহলে হাইকোর্টের অধিকার আছে জানতে চাওয়ার যে আপনি কোন আইন বলে তাকে নিয়েছেন, সেটা আমার কাছে এসে ব্যাখ্যা করেন। এবং হাইকোর্টের ক্ষমতা আছে তাৎক্ষণিকভাবে তাকে কোর্টে নিয়ে আসলে, কর্পাসটাকে যদি আপনি প্রডিউস করেন তখন কোর্ট তাৎক্ষণিকভাবে তাকে যেভাবে অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন সেই সিদ্ধান্ত দিতে পারেন। যেহেতু এটা আগামীকালকে অর্ডারের জন্য আছে, আমি আগে থাকতে আগাম মন্তব্য করছি না, কিন্তু দ্বিতীয় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আন্দোলনরত ছাত্রছাত্রীরা যারা আছে তাদের উপরে যেন লাইফ বুলেট করা না হয়। সো এটাও আগামীকালকে বিচার্য বিষয়। এখানে এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজের ক্ষেত্রে কিছু কিছু ডিসক্রিশনের ক্ষমতা আইনের মাধ্যমে দেয়া আছে। যে দ্বিতীয় যে আবেদনটা করা হয়েছে, কখন লাইফ বুলেট কিংবা কখন ছড়াগুলি কিংবা আপনার ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করার জন্য যেসব মেজারগুলো নিতে হয় সেগুলোর জন্য কিন্তু আইনে অনেকগুলোর দিক নির্দেশনা আছে। বিশেষ করে পিআরবিতে, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের মধ্যে, যে পুলিশ তার ক্ষমতা কিংবা তার অস্ত্রের প্রয়োগ কিংবা তার লাঠির প্রয়োগ কোন পর্যায়ে কিভাবে করবে, কিন্তু গুলি চালাতে যদি হয় তাহলে একজন ম্যাজিস্ট্রেটের তাৎক্ষণিকভাবে অ্যাপ্রুভাল নিতে হয় আপনার এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে পিস মেনটেন করার জন্য। তো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আইনের একটা গাইডলাইন আছে। অ্যাজ লং এজ সেই গাইডলাইনগুলো মানা হচ্ছে তখন কিন্তু পুলিশকে যে আইনগতভাবে যে ক্ষমতা দেওয়া আছে সেটার মধ্যে সিভিয়ার কেসে তারা কিন্তু এরকম লাইফ বুলেটও দিতে পারে। তো কোর্টের পক্ষে আগাম এক্সারসাইজ করে দিলে ইম্প্যাক্ট যদি এরকম হয়, যে তার মানে হচ্ছে যে আপনি সম্ভাব্য যেসব আন্দোলনকারীর কথা বলছেন ওখানকার মধ্যে তো জামাত শিবিরের মতো জঙ্গি ঢুকে যেতে পারে, তখন তাকে আপনি লাইসেন্স দিয়ে দিচ্ছেন যে আনইকুয়াল একটা সিচুয়েশন তৈরি হলো, যে সে পুলিশকে মেরে ফেললেও পুলিশ তাকে আত্মরক্ষার জন্য হলেও গুলি চালাতে পারবে না। তা আপনি তো আগাম এই অর্ডার দিতে পারেন না। সো এখানে যেই রিট পিটিশনটা দাখিল করা হয়েছে, ওখানে যে প্রেয়ারটা করা হয়েছে, সেই প্রেয়ারের মধ্যে আইনগত যে ভিত্তিটুকু আছে সেটা আমাদের আসলে বিবেচনায় নিতে হবে। এটা আগামীকালকে অর্ডারের জন্য আছেন, সুতরাং আমরা আগাম মন্তব্য আমি করছি না, বাট আমার মনে হচ্ছে যে দ্বিতীয় অংশটা আইনগত ভিত্তি দুর্বল।